Hello and welcome everyone to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা টু আ স্কাইলার কবিতাটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কবিতাটির বিষয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেব। The poem to a skylark is written by Percy Bysshe Shelley, যিনি ছিলেন ইংলিশ রোমান্টিক পিরিয়ডের একজন আইকনিক পোয়েট। He was born in the year 1792 and he died in 1822. Along with Byron and Keats, he belonged to the second generation of the romantic poets. 30 বছর বয়স হওয়ার আগেই থেমে যাওয়া শেলির জীবন ছিল ঠিক তার লেখার মতনই আনকনভেনশনাল। তার র্যাডিক্যাল ভিউজ, তার এথিজম, তার রেবেলিয়াস নেচার, তার এই ছক ভাঙা দৃষ্টিভঙ্গি আর জীবনশৈলীর জন্য তাকে বহু বিতর্ক আর সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তবুও এই সংক্ষিপ্ত জীবনেই শেলি ইংরেজি সাহিত্যকে অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ করে গেছেন with his powerful poems, lyrical dramas and thought-provoking essays. তার মেজর ওয়ার্কসের মধ্যে প্রমিথিউস আনবাউন্ড, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, অজিমান্ডিয়াস, অ্যাডোনিস এগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। Now, Shelley's poem often reflected his ideals of freedom, beauty and the eternal. আমাদের আজকের আলোচ্য টু আ স্কাইলার্ক কবিতায় the bird actually symbolizes the poet himself, who is free-spirited, idealistic and untouched by worldly sorrows. জাগতিক দুঃখ কষ্ট লিমিটেশনস এর ঊর্ধ্বে এক আনন্দময় আলোকময় উজ্জ্বল সত্তা। এই কবিতাটি লেখা হয়েছিল 1820-তে আর সেই একই বছরে এটি প্রকাশিত হয় তার বিখ্যাত লিরিক্যাল ড্রামা প্রমিথিউস আনবাউন্ডের সাথে। ফর্মের দিক থেকে এটি একটি ওড। ওড মানে হলো এমন একটা লিরিক কবিতা যেখানে কবি কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা বিষয়কে উদ্দেশ্য করে তার গভীর অনুভূতি প্রকাশ করেন। এখানে শেলি সরাসরি স্কাইলার্ক পাখিটিকে উদ্দেশ্য করে তার বিস্ময় আর মুগ্ধতা প্রকাশ করছেন। এই কবিতাটিতে মোট 21টি স্ট্যান্জাস আছে আর প্রত্যেকটিতে 5টা করে লাইন আছে যেটাকে আমরা বলি কুইন্টেন। সো টোটাল দেয়ার আর 105 লাইনস ইন দিস পোয়েম। কবিতার উৎস সম্পর্কে এবার আমরা জেনে নেব। খুব ইন্টারেস্টিং এবং এক রূপকথার মতন সুন্দর বিকেলবেলার অভিজ্ঞতা রয়েছে এই কবিতা রচনার পেছনে। আর এই ঘটনার কথা আমরা জানতে পারি মেরি শেলির লেখা থেকে। মেরি শেলি কিন্তু শুধুমাত্র শেলির স্ত্রী বলে নন, সাহিত্য জগতে নিজেও তিনি একজন বিশিষ্ট লেখিকা বলে তার স্থান করে নিয়েছিলেন। শি ইজ দ্য অথর অফ দ্য ফেমাস গথিক নভেল ফ্র্যাঙ্কেস্টাইন। বেশ 1839-এ প্রকাশিত দ্য পোয়েটিক্যাল ওয়ার্কস অফ পার্সি বিশি শেলি গ্রন্থে মেরি শেলি নোট অন পোয়েমস অফ 1820-তে সেই বিশেষ বিকেলটিকে এরকমভাবে স্মরণ করেছেন। সেই বসন্তকালে আমরা ইটালির লিভর্নো, সেই সময় যার নাম ছিল লেঘর্ন শহরে, সেই শহরের কাছে 1-2 সপ্তাহ কাটিয়েছিলাম। এক অপূর্ব গ্রীষ্ম সন্ধ্যায় আমরা হেঁটে বেড়াচ্ছিলাম গ্রামের সরু পথ ধরে, যেখানে মাটল গাছের ঝোপে জোনাকিরা যেন ছোট ছোট দ্বীপ শিখা জ্বালিয়ে রেখেছিল। ঠিক সেই সময় আমরা শুনতে পেলাম স্কাইলার্ক পাখির অপূর্ব সুরেলা গান, আর সেখান থেকেই জন্ম নিল শেলির অন্যতম শ্রেষ্ঠ কবিতা টু আ স্কাইলার্ক। তাহলে বোঝা যাচ্ছে এই বিশেষ মুহূর্তটির মধ্যেই ছিল প্রকৃতি, কল্পনা আর কাব্যিক সৌন্দর্যের এক দুর্লভ মেলবন্ধন, যার ফলশ্রুতি এই অপূর্ব সৃষ্টি টু আ স্কাইলার্ক। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই কবিতার কেন্দ্রে একটি পাখি। সেই স্কাইলার্ক পাখিটি কেমন এবার একটু জেনে নেওয়া যাক। স্কাইলার্ক হলো একটা ছোট্ট বাদামি রঙের গায়ক পাখি, যার পালকে গাঢ় রঙের ছোপ ছোপ দাগ থাকে। এর স্পেশালিটি হচ্ছে এটা আকাশে উঁচুতে উড়তে উড়তে গান করতে পারে এবং এর সুরেলা গানে সারা আকাশ যেন খুশি আর মুক্তির আনন্দে ভরে যায়। স্কাইলার্ক পাখি সাধারণত ইউরোপ, এশিয়া ও নর্থ আফ্রিকার ঘাসের মাঠে ও খোলা জমিতে বেশি দেখা যায়।
স্বতঃস্ফূর্ততা আর উৎফুল্লতায় ভরা স্কাইলার্কের গান বহু কবিকে অনুপ্রাণিত করেছে, যেমন পার্সি বিশি শেলি, যিনি স্কাইলার্ককে তার কবিতায় এক পিওর আনবাউন্ডেড পোয়েটিক এক্সপ্রেশন, একটা নিখাদ নিঃসীম কাব্যিক প্রকাশের প্রতীক হিসাবে চিত্রিত করেছেন। নাও ইন টোটাল এই কবিতাটিতে 105 লাইন্স আছে, আমরা আগেই দেখেছি। এবার অনেক প্রখ্যাত সাহিত্য সমালোচক যেমন হ্যারাল্ড ব্লুম এই কবিতাটিকে 3টি প্রধান সেকশন বা ভাগে ভাগ করে দেখেছেন, যা আমাদের এই কবিতাটি আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে। In the first section, that is from line 1 to 30, আমরা পাচ্ছি a description of the flight of the skylark, স্কাইলার্কের উড়ান, যেখানে কবি পাখিটির আকাশে উপরের দিকে উড়ে যাওয়ার একটি জীবন্ত চিত্র আমাদের চোখের সামনে তুলে ধরেন। In the second section, that is from lines 31 to 60, সেখানে শেলি অসংখ্য সিমিলির মাধ্যমে বোঝাতে চান এবং নিজেও যেন বুঝতে চান এই পাখি ও তার গান ঠিক কিসের মতন। সে কখনো হয়ে ওঠে আকাশে ভেসে থাকা রঙিন মেঘের মতন, কখনো পাতায় ঘাসে লুকিয়ে থাকা সুগন্ধি ফুল, আবার কখনো আকাশে তারার মতন। তাহলে এই অংশে কবি যেন নিজেই কিছুটা বিভ্রান্ত, এই আনন্দময় অপার্থিব গানকে যেন ঠিক কোনো উপমাতেই ঠিকঠাক ধরা যাচ্ছে না। In the third and the last section, that is from line 61 to 105, এবার কবি সরাসরি আর্জি জানাচ্ছেন স্কাইলার্কের কাছে যে পাখি তার এই অনাবিল আনন্দের রহস্য মানুষকে যেন জানিয়ে দেয়। তাহলে এই 3টে সেকশন বা 3টে ভাগ মিলেই টু আ স্কাইলার্ক কবিতাটি একটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে, যেখানে প্রকৃতি, দার্শনিক চিন্তা ও মানবিক আশার এক অপূর্ব মিশ্রণ ঘটে। Now, let's begin the text. The first stanza starts with direct address to the skylark. Hail to thee, blithe spirit. Old English-এ hail হলো একটি formal and poetic manner-এ কাউকে greet করা, especially someone noble, divine or powerful. তাই শেলি যখন hail to thee বলছেন, তিনি শুধুই স্বাগতম বা শুভেচ্ছা জানাচ্ছেন না, বরং একরকম শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছেন, যেন বলছেন তোমায় সম্মানের সাথে অভিবাদন জানাই হে ব্লাইথ স্পিরিট, হে আনন্দময় আত্মা। ব্লাইথ স্পিরিট হলো স্কাইলার্ক পাখিটি। ব্লাইথ মিন্স চিয়ারফুল, আনন্দময়, অ্যান্ড স্পিরিট বলতে এখানে বোঝানো হয়েছে সামথিং মোর দ্যান আ ফিজিক্যাল বিইং, পবিত্র, একটা মুক্ত সত্তা যা দেহের সীমার বাইরে। নাও দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাপোস্ট্রফি। এটি এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে বক্তা কোনো অনুপস্থিত বা মৃত কোনো ব্যক্তি, কোনো বিমূর্ত ধারণা বা জড়বস্তুকে সরাসরি সম্বোধন করেন। এখানে কবি স্কাইলার্ককে সরাসরি সম্বোধন করেছেন। ইনফ্যাক্ট আমরা দেখতে পাবো এই পুরো কবিতাটাই মূলত স্কাইলার্কের প্রতি একটা দীর্ঘ অ্যাপোস্ট্রফি। Bird thou never what? Thou is the Old English or archaic form of you. What is the old form of where? তাহলে লাইনটা বোঝাচ্ছে you were never truly just a bird. তুমি তো কখনো নিছক একটা পাখি ছিলে না। তার মানে সাধারণ পাখিদের থেকে এই স্কাইলার্ককে আলাদা করে তোলে এমন কোনো একটা বিশেষত্ব এই স্কাইলার্ক বার্ডটির মধ্যে রয়েছে। দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট, যেন স্বর্গ থেকে বা স্বর্গের খুব কাছাকাছি কোথাও থেকে, পোরেস্ট দাই ফুল হার্ট। পোরেস্ট মিন্স ইউ পোর, তোমার সমস্ত হৃদয় ঢেলে দিচ্ছ, which means the bird is not holding back any feelings. তার সমস্ত মন, তার সমস্ত অনুভূতি, আবেগ সে যেন উজাড় করে ঢেলে দিচ্ছে কোথায়? In profuse strains of unpremeditated art. Profuse মানে প্রচুর বা উপচে পড়া, আনপ্রিমেডিটেটেড মানে আগে থেকে মেডিটেট না করে, না ভেবে, অর্থাৎ স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে তার আর্ট, তার শিল্পে। এখানে তার গানের কথা বলা হয়েছে। পাখিটি কোনো রকম পূর্ব পরিকল্পনা
বা পূর্ব অনুশীলন ছাড়াই সাবলীলভাবে গাইছে। তার গানটি তাই অকৃত্রিম, অনাবিল আনন্দে ভরপুর। এই প্রথম স্ট্যান্জাতেই কবি পাখিটির প্রতি শুধুমাত্র তার মুগ্ধতা নয়, এক আশ্চর্য রকম শ্রদ্ধার ভাবও প্রকাশ করছেন। এখানে স্কাইলার্ককে একটা সাধারণ পার্থিব প্রাণী হিসাবে নয়, বরং প্রায় ঐশ্বরিক এক সত্তা হিসাবে উপস্থাপন করা হয়েছে। হায়ার স্টিল অ্যান্ড হায়ার, তুমি উড়ে চলেছ উঁচু থেকে আরও উঁচুতে। হায়ার শব্দটির রেপিটেশন পাখিটির কন্টিনিউয়াস আপওয়ার্ড মুভমেন্ট, তার অবিরাম নিরলস ঊর্ধ্বগামী উড়ে যাওয়াকে বোঝাচ্ছে। ফ্রম দি আর্থ দাও স্প্রিংগেস্ট, দাও স্প্রিংগেস্ট মানে ইউ স্প্রিং আপ অর ইউ লিপ, তুমি পৃথিবী থেকে দ্রুত হঠাৎ উপরে উঠে যাও। এই লাইনটির মাধ্যমে পাখিটির পৃথিবী থেকে দ্রুত, ক্ষিপ্র এবং শক্তিশালী উড়ে যাওয়াকে বোঝানো হচ্ছে। Like a cloud of fire, this is a simile comparing the skylark to a cloud of fire. তাহলে শেলি এখানে স্কাইলার্কটিকে যেন আকাশে ভেসে চলা কোনো ব্রাইট, ফায়ারি, গ্লোয়িং শেপ বা উজ্জ্বল আগুনের মতন জ্বলজ্বলে এক মেঘের সাথে তুলনা করছেন। হয়তো শেষ বিকালে সূর্যের ছটায় পাখিটিকে ওরকম দীপ্তিময় লাগছিল। It suggests the bird's radiant presence in the sky. আকাশে পাখিটির উজ্জ্বল উপস্থিতিকে বোঝাচ্ছে। The blue deep thou wingest. The blue deep মানে বিশাল উন্মুক্ত নীল আকাশকে বোঝানো হচ্ছে। Thou wingest মানে তুমি তোমার ডানায় ভর করে উড়ে চলেছ। The blue deep is a metaphor for the vast sky. নীল গভীর বলে আকাশকে নীল সমুদ্রের মতন বিশাল গভীর বোঝানো হয়েছে। And singing still dost soar and soaring ever singest. আর তুমি গান গাইতে গাইতেই উড়ে চলো আর উড়তে উড়তেও গান গাইতেই থাকো। পাখিটির কাছে এই যে ওড়া আর গান গাওয়া, এই দুটি কাজ কোনো আলাদা আলাদা কাজ নয়, বরং তার সত্তার একটি অবিচ্ছিন্ন সমন্বিত প্রকাশ। সে অনায়াসেই উঠতে উঠতেও আনন্দের সাথে গান গাইতেই পারে। আর আমরা এখানে পাচ্ছি chiasmus, একটা figure of speech in which there is an inversion of the order of words or phrases when repeated in the same sentence. দেখো, singing still dost soar and soaring ever singest, বাক্যাংশগুলো এখানে উল্টো করায় একটা মসৃণ অবিচ্ছিন্ন ছন্দ তৈরি হয়েছে, যা পাখিটির ক্লান্তিহীন সাবলীল গান গাইতে গাইতে ওড়ার এক সুন্দর প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরছে। ইন দ্য গোল্ডেন লাইটনিং, সোনালি বিদ্যুতের মতন উজ্জ্বল আলোয়। লাইটনিং বলতে এখানে ঝড় বৃষ্টির বিদ্যুৎ চমকানোর কথা বলা হয়নি, বরং সূর্যাস্তের পরে আকাশে মেঘ ভেদ করে যে ছকছকে সোনালি আলো ছড়িয়ে পড়ে সেটাকেই বলা হয়েছে গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান। সানকেন সান মানে যে সূর্য ইতিমধ্যেই অস্ত গেছে কিন্তু তার আলো এখনো দৃশ্যমান। ওভার উইচ ক্লাউডস আর ব্রাইটেনিং, সোনালি রোদের প্রতিফলনে আকাশের মেঘগুলো জ্বলজ্বল করছে। দ্যাটস আ স্পেকটাকুলারলি লিট স্কাই উইথ সানসেট কালার্স। দাও ডাস্ট ফ্লোট অ্যান্ড রান, তুমি ভেসে বেড়াও আর ছুটে চলো। দাও ডাস্ট ফ্লোট মানে যে পাখিটি যেন ওজন ছাড়া বাতাসের স্রোতে ভাসছে, যে তার গ্রেসফুল এফর্টলেস মুভমেন্ট, তার অনায়াস, তার মসৃণ গতিকে বোঝাচ্ছে। অ্যান্ড রান মানে ছুটে চলো, অর্থাৎ এখানে স্কাইলার্কের উড়ানের বৈচিত্র্যময় এবং গতিশীল প্রকৃতিকে তুলে ধরা হয়েছে। সে কখনো বা ভাসছে বা কখনো বা দ্রুত উড়ে যাচ্ছে। লাইক অ্যান আনবডিড জয় হুজ রেস ইজ জাস্ট বিগান, যেন এক দেহহীন আনন্দ যার দৌড় সবে শুরু হয়েছে, which means it is going to continue for a long time. This is a powerful simile again where skylark is compared to an unbodied joy. Unbodied মানে without a physical body, দেহহীন বা ethereal, বায়বীয়। স্কাইলার্ককে আনন্দের সাথে তুলনা করা হয়েছে, তবে সেই আনন্দ কোনো শারীরিক সীমাবদ্ধতার মধ্যে আটকে নেই। Its joy in its purest, most abstract form, রূপহীন, দেহহীন,
একটা বিশুদ্ধ বিমূর্ত আনন্দ। তাহলে এখানে স্কাইলার্ক শুধুমাত্র অপার আনন্দ অনুভব করতে থাকা কোনো একটা সামান্য পাখি নয়, বরং সেই সীমাহীন আনন্দেরই একটা মূর্ত প্রতীক হয়ে উঠছে সে। দ্য পেল পার্পল ইভেন, ইভেন মানে ইভিনিং সন্ধ্যা, পেল পার্পল ইভেন মানে হালকা বেগুনি সন্ধ্যা বলতে সূর্যাস্তের ঠিক পরে নরম স্নিগ্ধ আকাশের বর্ণনা দেওয়া হচ্ছে, যখন আকাশে নানা রকম রং, পার্পল, ল্যাভেন্ডার, গোলাপি, বেগুনি অনেক রং ছড়িয়ে থাকে। মেলস অ্যারাউন্ড দাই ফ্লাইট, তোমার উড়ানের চারপাশে গলে যায়, মানে দ্য স্কাইলার্ক ফ্লাইজ সো গ্রেসফুলি, এত মসৃণ ভাবে সাবলীল ভাবে পাখিটি উড়তে থাকে যেন মনে হয় সন্ধ্যার বাতাস আর নরম আলো তার ওই উড়ে যাওয়া তার ওই গতির চারপাশে আলতোভাবে গলে যাচ্ছে, পাখিটি যেন তার চারপাশের সাথে এক হয়ে যাচ্ছে। লাইক আ স্টার অফ হেভেন, স্বর্গের এক তারার মতন। নাও হিয়ার দ্য রেফারেন্স ইজ টু ভিনাস, দ্য মর্নিং স্টার, শুকতারা, যাকে দিনের আলোয় দেখা যায় না। নাও again we find here a simile. simile কেন? লাইক আ স্টার অফ হেভেন, স্টার বা তারা সাধারণত পিওরিটি, পবিত্রতা, ডিস্টেন্স, দূরত্ব, ব্রিলিয়েন্স, ঔজ্জ্বল্য অ্যান্ড কনস্ট্যান্সি, স্থিরতা, এইগুলির সাথে একটা স্টারকে অ্যাসোসিয়েট করা হয়। ঠিক এই বৈশিষ্ট্যগুলোই কবি স্কাইলার্কের মধ্যেও খুঁজে পাচ্ছেন। স্বর্গের তারার মতন সেও দূরের, রহস্যময়, উজ্জ্বল, এবং এই তুলনাটি স্কাইলার্ককে আবার কোনো একটা স্বর্গীয় এবং ঐশ্বরিক এক সত্তায় উন্নীত করছে। ইন দ্য ব্রড ডে লাইট, দিনের উজ্জ্বল আলোয়, thou art unseen, but yet I hear thy shrill delight, তোমাকে দেখা যায় না, কিন্তু তবুও আমি তোমার তীক্ষ্ণ আনন্দ শুনতে পাই। অর্থাৎ দিনের ঝলমলে আলোয় যেমন আকাশে তারাদের দেখা যায় না, তবু আমরা জানি রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, ঠিক তেমনই স্কাইলার্কও উঁচুতে ওড়ে, তাই দিনের আলোয় তাকে দেখতে না পাওয়া গেলেও তার আনন্দময় তীক্ষ্ণ গানই তার উপস্থিতি আমাদের জানান দেয়। কিন অ্যাজ আর দ্য অ্যারোজ, তীরের মতো তীক্ষ্ণ, অ্যারোজ বলতে আলোর রশ্মিকে বোঝানো হয়েছে। ইটস আ সিমিলি again which suggests that the skylark song is as sharp, intense and piercing as light rays. স্কাইলার্কের গান আলোক রশ্মির মতন তীক্ষ্ণ, তীব্র এবং মর্মভেদী। Of that silver sphere, সেই রূপলি গোলকের, that silver sphere is a beautiful metaphor for moon. চাঁদ রূপলি রঙের এবং স্ফিয়ার গোলাকার। এবার গ্রিক মাইথোলজিতে সিনথিয়া বা চাঁদের দেবী ছিলেন শিকারেরও দেবী। শি ওয়াজ অলসো দ্য গডেস অফ হান্টিং, রূপোর তীর বহনকারী। সেই তীরই এখানে অ্যারোজ বা রূপলি আলোক রশ্মি হিসাবে কল্পিত। হুজ ইন্টেন্স ল্যাম্প ন্যারোজ, যার উজ্জ্বল বাতি ক্ষীণ হয়ে আসে। ন্যারোজ মানে ডিমিনিশিং ব্রাইটনেস, উজ্জ্বলতা ম্লান হয়ে আসা, চাঁদের আলো ফিকে হয়ে আসছে। কখন? ইন দ্য হোয়াইট ডন ক্লিয়ার, দিনের শুভ্র স্পষ্ট ভোরে, যখন সূর্যের আলোয় আকাশ ভরে যায় তখন চাঁদের আলো ফিকে হয়ে আসে। আনটিল উই হার্ডলি সি, উই ফিল দ্যাট ইট ইজ দেয়ার, অবশেষে চাঁদকে আমরা প্রায় আর দেখতেই পাই না, কিন্তু বুঝতে পারি, অনুভব করতে পারি সে এখনো আকাশেই আছে। একইভাবে আমরা দিনের উজ্জ্বল আলোয় স্কাইলার্ক পাখিটিকে দেখতে পাই না, কিন্তু তার সুরেলা গান তার উপস্থিতি অনস্বীকার্যভাবে অনুভব করায়। অল দি আর্থ অ্যান্ড এয়ার, সমগ্র পৃথিবী ও আকাশ বাতাস, উইথ দাই ভয়েস ইজ লাউড, তোমার উচ্চ কণ্ঠস্বরে মুখরিত। কবি বলছেন তার চারপাশের আকাশ বাতাস সারা পৃথিবী যেন এই পাখির গানে ভরে উঠেছে। নাও দিস ইজ অবভিয়াসলি আ হাইপারবোলি, অতিরঞ্জন, কারণ একটা পাখির কণ্ঠস্বর আক্ষরিক অর্থে সমস্ত পৃথিবীকে মুখরিত করে তুলতে পারে না, কিন্তু কবি এখানে এই গানটির প্রভাব যে কতটা সুদূর প্রসারিত ও গভীর হতে পারে সেটা বোঝানোর জন্য এই হাইপারবোলি ব্যবহার করেছেন।
অ্যাজ ওয়েন নাইট ইজ বেয়ার, যেমন একটা নির্মল মেঘহীন রাতের আকাশের মতন। অ্যাজ শব্দটা এখানে আবার একটা সিমিলি নিয়ে আসছে। ফ্রম ওয়ান লোনলি ক্লাউড, একটি নিঃসঙ্গ একাকী মেঘ থেকে, the moon rains out her beams and heaven is overflowed, চাঁদ তার আলোক রশ্মি বর্ষণ করে আর স্বর্গ প্লাবিত হয়। তাহলে এখানে শেলি একটা অসাধারণ ভিজুয়াল কম্প্যারিজন ব্যবহার করেছেন। ঠিক যেভাবে একটা একাকী মেঘের আড়াল থেকে চাঁদ সারা আকাশ তার আলো দিয়ে ভরিয়ে দেয়, ঠিক তেমন ভাবেই পাখিটিকে দেখতে না পাওয়া গেলেও সে তার গান দিয়ে বিশ্ব চরাচর ভরিয়ে তোলে। আর অবশ্যই মুনকে এখানে পার্সনিফাই করা হয়েছে, কারণ এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যেন সে ইচ্ছাকৃতভাবে তার আলোক রশ্মি বর্ষণ করছে আর স্বর্গ তাতে প্লাবিত হচ্ছে। What thou art we know not. This line expresses the poet's profound sense of mystery and wonder. তিনি স্বীকার করছেন যে পাখি তুমি আসলে কি আমরা তা জানি না। তুমি নিছক রক্তমাংসের পাখি নাও, এমন অপার্থিব কিছু যাকে আমরা জানি না। What is most like thee? This is a rhetorical question. প্রকৃতিতে এমন কিছু কি আছে যেটা তোমার মতন সুন্দর, আনন্দময় ও নিখুঁত? এবং এরপর তিনি একের পর এক তুলনার মাধ্যমে স্কাইলার্কের স্বরূপ বোঝার চেষ্টা করছেন। From rainbow clouds there flow not. It is a negative comparison. Flow not. স্কাইলার্ক কি নয় সেটা কবি বলছেন। রেইনবো ক্লাউডস বলতে উজ্জ্বল রঙিন মেঘকে বোঝাচ্ছে, যা প্রায়শই বৃষ্টির পরে বা সূর্যাস্ত কিংবা সূর্যোদয়ের সময় দেখা যায়। কবি বলছেন যে এই সুন্দর এবং রঙিন মেঘ থেকেও এমন কিছু ঝরে পড়ে না, ড্রপস সো ব্রাইট টু সি, এত উজ্জ্বল কণা যা দেখতে পাওয়া যায়। এই উজ্জ্বল রঙিন বৃষ্টির ফোঁটাগুলিও যেন স্কাইলার্কের গানের সাথে তুলনাতেই যায় না। As from thy presence showers a rain of melody, যেমন তোমার উপস্থিতি থেকে ঝরে পড়ে সুরের বৃষ্টি। তোমার সুরের বৃষ্টি আরো বেশি সুন্দর, আরো বেশি মনোমুগ্ধকর। আমরা কিটসের ওড টু নাইটেঙ্গেল পড়ার সময় সাইনেস্থেসিয়া পড়ে এসেছি। এখানে শেলিও সাইনেস্থেসিয়া ব্যবহার করছেন বিভিন্ন ইন্দ্রিয়ের অনুভূতিকে একত্রিত করে বাই ব্লেন্ডিং সাউন্ড উইথ টাচ অ্যান্ড সাইট। তিনি দেখিয়েছেন যে স্কাইলার্কের গান শুধুমাত্র শোনার নয়, তা যেন বৃষ্টির মতন দেখতেও পাওয়া যায়, স্পর্শ করা যায়, এমন একটা সুন্দর সুরের বৃষ্টি। Now a series of similes start from this stanza. একের পর এক উপমা আমরা এরপর দেখতে পাবো। Like a poet hidden, এখানে স্কাইলার্কের তুলনা করা হচ্ছে একজন আড়ালে থাকা কবির সাথে, যে নিঃশব্দে আড়ালে কাজ করে, যে বিশাল বিখ্যাত বা নামজাদা নয় কিন্তু তাও প্রতিভাধর। ইন দ্য লাইট অফ থট, সে কবি লুকিয়ে আছেন চিন্তার আর কল্পনার আলোয়। দ্য লাইট অফ থট ইজ আ মেটাফর ফর দ্য পোয়েটস ক্রিয়েটিভ মাইন্ড উইচ গ্লোজ ফ্রম উইদিন। কবির মন জুড়ে রয়েছে কল্পনার, জ্ঞানের, উপলব্ধির আলো, যা তাকে দিশা দেখায়, অনুপ্রেরণা দেয়, সৃষ্টি করতে সাহায্য করে। সিঙ্গিং হিমস আনবিডেন, যিনি কারো আদেশ নির্দেশ ছাড়া আপন মনে গান গেয়ে চলেন। আনবিডেন মানে কোনো অনুরোধ বা আদেশ ছাড়াই স্বতঃস্ফূর্ত, ঠিক স্কাইলার্কের গানের মতো। নাও হিমস জেনারেলি মিন প্রেয়ার সংস। এখানে হিমস বলতে সোলফুল পোয়েটিক এক্সপ্রেশনস বা মনের গভীর থেকে স্বতঃস্ফূর্তভাবে উঠে আসা কাব্যিক প্রকাশ, যা প্রার্থনার মতনই আধ্যাত্মিক ও পবিত্র। টিল দ্য ওয়ার্ল্ড ইজ রট, যতক্ষণ না এই জগৎ গড়া হয়ে ওঠে, মানে যতক্ষণ না কবির গান মানুষের মন ও সমাজকে ধীরে ধীরে প্রভাবিত করে ফেলতে পারে। টু সিম্প্যাথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার্স ইট হিডেড নট, সেই সমস্ত আশা ও ভয়ের প্রতি অনুভূতিশীল করে তোলে মানুষকে, যেগুলি তারা আগে উপেক্ষা করেছিল, হিড করেনি মানে কোনো রকম মনোযোগী দেয়নি। তাহলে এই স্ট্যান্সাতে কবি শেলি এখানে স্কাইলার্ককে একজন আদর্শ
কবির সাথে তুলনা করছেন, যার স্বতঃস্ফূর্ত রচনার প্রভাব এতটাই গভীর ও সুদূর প্রসারী যে তা ধীরে ধীরে জগৎকে অর্থাৎ রিশেপ করে তোলে, নতুন আকার দেয়, মানুষ যেন নতুন করে ভাবতে শেখে, সহানুভূতিশীল হয়ে ওঠে, নতুনভাবে আবার অনুভব করতে শেখে। Like a high-born maiden. So the next comparison is to a high-born maiden, একজন সম্ভ্রান্ত অভিজাত বংশের কুমারী কন্যার সঙ্গে বা স্কাইলার্ককে কম্প্যারিজন করা হচ্ছে। Yet another simile. In a palace tower. সেই অভিজাত কুমারী, সে থাকে এক প্রাসাদের উঁচু মিনারে। মনে পড়ছে কিটসের ইন ফেয়ারি ল্যান্ডস ফোরলোন? তাহলে এরকম কোনো এক বিশাল প্রাসাদে হয়তো সে বন্দিনী বা তাকে লুকিয়ে রাখা হয়েছে, সে তার প্রেমিকের সাথে দেখা করতে পারছে না। একটা উঁচু বিশাল এবং লোকালয় থেকে বিচ্ছিন্ন স্থান, ঠিক বিশাল আকাশে স্কাইলার্কের একাকী অবস্থানের মতন। সুদিং হার লাভ লেডেন, সুদিং মানে শান্ত করা বা সান্ত্বনা দেওয়া। হার লাভ লেডেন সোল ইন সিক্রেট আওয়ার, সিক্রেট আওয়ার মানে তার কোনো ব্যক্তিগত, তার গোপন সময়, অন্যদের চোখের আড়ালে সে তার লাভ লেডেন সোল মানে তীব্র ভালোবাসায় ভারী বা গভীর আবেগে উপচে পড়া তার ভারাক্রান্ত হৃদয়টিকে সে শান্ত করছে। কিভাবে? with music sweet as love which overflows her bower, ভালোবাসার মতন মধুর সঙ্গীত দিয়ে, যা তার নিভৃত কক্ষটিকে প্লাবিত করে দিচ্ছে। এটিও একটা সিমিলি, যাই মেয়েটির সঙ্গীতের মাধুর্যকে সরাসরি ভালোবাসার গভীর এবং সুন্দর অনুভূতির সাথে তুলনা করছে। লাইক আ গ্লো ওয়ার্ম গোল্ডেন, এবার এক সোনালি জোনাকির মতন বলা হচ্ছে। ইন দিস সিমিলি দ্য স্কাইলার্ক ইজ কম্পেয়ার টু আ গ্লো ওয়ার্ম ইন আ ডেল অফ ডিউ, শিশিরে ভেজা একটি ছোট উপত্যকায়। ডেল মিন্স আ স্মল ভ্যালি, একটা ছোট উপত্যকা। স্ক্যাটারিং আনবিহোল্ডেন, আনবিহোল্ডেন মিন্স নট আউট অফ obligation, কোনো বাধ্যবাধকতা থেকে নয়, বাট অফ ইটস ওন ফ্রি উইল, সম্পূর্ণ নিজের ইচ্ছা থেকে সে স্ক্যাটার করছে, সে ছড়িয়ে দিচ্ছে কি? ইটস এরিয়াল হিউ, তার হালকা বাতাসে ভেসে থাকা আলোর আভা কোথায় ছড়িয়ে দিচ্ছে? অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস উইথ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ, ফুল আর ঘাসের মাঝে, যেগুলি তাকে অন্যের দৃষ্টি থেকে স্ক্রিন বা আড়াল করে রেখেছে। এই স্ট্যান্জাতে শেলি বলছেন যে দেখা না দিয়েও জোনাকি যেমন তার মৃদু সোনালি আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে দেয়, ঠিক তেমনই স্কাইলার্কও নিজে দেখা না দিয়েও তার গান দিয়ে বিশ্ব চরাচর ভরিয়ে তোলে। লাইক আ রোজ এম্পাওয়ার্ড, যেমন একটি গোলাপ এম্বাওয়ার্ড বা এনক্লোজড, শেল্টার্ড মানে পাতার ছায়ায় ঢাকা বা আবৃত থাকে। এখানেও একটা সিমিলি আমরা পাচ্ছি। ইন ইটস ওন গ্রিন লিভস, তার নিজের সবুজ পাতার আড়ালে। বাই ওয়ার্ম উইন্ডস ডিফ্লাওয়ার্ড, উষ্ণ বাতাসে তার পাপড়িগুলো ঝরে পড়ে আর তার সুগন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। টিল দ্য সেন্ট ইট গিভস, যতক্ষণ না পর্যন্ত এই ছড়িয়ে পড়া সুবাসটুকু makes faint with too much sweet those heavy winged thieves, তার এই তীব্র সুবাস সেই হেভি উইংগেড থিভস মানে ভারী ডানার চোরদের ফেইন্ট আচ্ছন্ন করে তোলে বা অজ্ঞান করে ফেলে। হেভি উইংগেড থিভস হলো বীজ বা মৌমাছিদের জন্য একটা মেটাফর বা রূপক, যারা মধুর জন্য গোলাপের তীব্র গন্ধে তার দিকে আকৃষ্ট হয় এবং তার সেই সুগন্ধে আচ্ছন্ন হয়ে পড়ে। একই রকমভাবে আকাশে দৃষ্টির আড়ালে উড়তে থাকা স্কাইলার্কও এমনই এক অপ্রতিরোধ্য এবং আনন্দময় সুরের সঙ্গীতে চারিদিক প্লাবিত করে দেয়, যে যারাই এটা শোনে তারা মুগ্ধ হয়, অভিভূত হয়ে পড়ে এবং এক আচ্ছন্নতায় ডুবে যায়। সাউন্ড অফ ভার্নাল শাওয়ার্স, ভার্নাল মিন্স রিলেটিং টু স্প্রিং, বসন্তের বৃষ্টির হালকা শব্দ। অন দ্য টুইঙ্কলিং গ্রাস, ঝিকিমিকি করা ঘাসের ওপর। ঘাসকে টুইঙ্কলিং বলা হয়েছে কারণ প্রতিটি ঘাসের ডগা
অসংখ্য ক্ষুদ্র বৃষ্টির ফোঁটায় ঢাকা, যাতে আলো পড়ছে আর সেগুলো ঝিকমিক করে উঠছে। রেইন অ্যাওয়েকেন্ড ফ্লাওয়ার্স, বৃষ্টিতে জেগে ওঠা ফুলগুলো। বৃষ্টির পড়ার পরে ঘুমন্ত কলিরা ফুল হয়ে জেগে উঠছে। বসন্ত নতুন জীবন নিয়ে আসে প্রকৃতিতে। অল দ্যাট এভার ওয়াজ, যা কিছু কখনো ছিল, অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু শ্রুতিমধুর, দৃষ্টিনন্দন, সতেজ, সুন্দর জিনিস ছিল, joyous and clear and fresh, thy music doth surpass, যা কিছু আনন্দদায়ক, স্বচ্ছ, সতেজ, তোমার গান তা সব কিছুকেই ছাপিয়ে যায়। বসন্তের প্রকৃতির সৌন্দর্যকেও এই স্কাইলার্ক পাখির গান যেন হার মানায়। বসন্তের হালকা বৃষ্টির নরম শব্দ, বৃষ্টি ভেজা ঝকমকে ঘাস বা বৃষ্টিতে সদ্য ফুটে ওঠা ফুল, কারো সৌন্দর্যেরই তুলনা যেন সেই গানের পুরোপুরি উপযুক্ত নয়। তাহলে আমরা দেখলাম কিভাবে এই প্রত্যেকটা কম্প্যারিজন, প্রতিটা সিমিলি স্কাইলার্কের গানের অপার্থিব সৌন্দর্য এবং এক অসীম আনন্দকে আমাদের সামনে আরো প্রাণবন্তভাবে তুলে ধরছে। আজকের ভিডিও এই 12 স্ট্যান্জার এক্সপ্লানেশনের সাথেই শেষ করছি। যেহেতু এটা বেশ বড় একটা কবিতা, এর বাকি অংশটুকু আমরা পরের ভিডিওতে আলোচনা করে নেব। এর সাথেই আজকের ভিডিওর এক্সপ্লানেশন এখানেই শেষ করছি। এই কবিতার শেষ পার্টের এক্সপ্লানেশন খুব তাড়াতাড়ি পোস্ট করব। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ করছি। প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর মোর such videos. Study well, stay happy, stay connected. Thank you.